Hey everyone, this is Turjo and you're watching Canadian Prospect. আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড তানজিনা নীলা জয়া। জয়া এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে রিসেন্টলি মুভ করেছেন। আমি সবসময় তো মাস্টার্স প্রোগ্রাম নিয়ে কথা বলি, আজকে কলেজের প্রোগ্রাম নিয়ে জয়া আমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করবে, কারণ ও রিসেন্টলি একটা কলেজে অ্যাডমিশন নিয়ে মুভ করেছে। তো আমার যেহেতু এই ব্যাপারে একদম এক্সপার্টিস নাই, ইনফ্যাক্ট আমি আমার চ্যানেলে আপনারা জানেন যে আমি অনেক সময় ডিসকারেজও করি কেউ কেউ যখন বলে যে তারা ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইমে মুভ করতে যাচ্ছে, বাট জয়া হ্যাজ প্রুভ মি রং অ্যান্ড শি হ্যাজ মুভ অন হারসেলফ, লাইক অন একদম অ্যাবসলিউটলি সে নিজেই নিজের প্ল্যানটাকে গুছিয়ে এখানে মুভ করেছে। সো আই গেস শি নোজ বেটার দ্যান মি এই প্রসেসটা সম্পর্কে। সো আমরা জয়ার কাছ থেকে বাকি ডিটেল শুনবো। জয়া, কি অবস্থা? হ্যালো। এই তো ভালো, তোমার কি অবস্থা? ভালো। আমরা তো একজন আরেকজনের সম্পর্কে জানি ভালো করে। আমার অডিয়েন্সদের জন্য বলি যে জয়া আর আমরা অনেক আগে একসঙ্গে কাজ করতাম, কলিগ ছিলাম একটা কোম্পানিতে। তারপরে হচ্ছে জয়ার সাথে এমনি আমাদের তো মানে আমরা কানেক্টেড অনেক মিউচুয়াল ফ্রেন্ডের থ্রুতে, প্লাস নিজেরা কানেক্টেড অনেক ছিলাম। এনজয়। হ্যাঁ। হ্যাঁ, প্রচুর মিউচুয়াল ফ্রেন্ড আমাদের কলিগরা সবাই, পরে আমরা সবাই কিভাবে কিভাবে যেন ফ্রেন্ড হয়ে গেছি। বাট তারপরে জয়ার ওই আমাদের যে এক অফিসে ছিলাম, তারপরে তোমার যে ক্যারিয়ারের জার্নিটা, সেটা যদিও আমি জানি, আমার মনে হয় আমার অডিয়েন্স একটু জানতে যাবে। তো তুমি যদি একটু ব্রিফলি জাস্ট ইন্ট্রোডিউস করো যে কোথায় 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 কাজ করেছো, কিভাবে কি করলে, এগুলো একটু যদি শেয়ার করো। ওকে। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে তানজিনা। সো জয়া হচ্ছে বেসিক্যালি আমার ডাক নাম। সো তুর্যকে আমি অনেক আগে থেকে চিনি, অনেক বছর আগে থেকে আমরা একসাথে কাজ করতাম। সো আমি বেসিক্যালি গ্রামীণ ফোন থেকে গ্রাজুয়েশন করার পরে মুভ করি। আমি খুব অল্প টাইমে, একদম এক বছরেরও কম সময় এশিয়াটিক ছিলাম। এশিয়াটিক থেকে বেসিক্যালি আমি এভরি ডেনিসনে মুভ করি গ্লোবাল প্রোডাক্ট ডেভেলপমেন্টে অফিসার হিসেবে। সো বেসিক্যালি আমার কেরিয়ার বিল্ড আপ হয় এভরি ডেনিসেনেই। আমি অলমোস্ট 7 ইয়ার্স এর বেশি সময় এভরি ডেনিসেন ছিলাম, যেখানে আই বিকেম এ সিনিয়র এক্সিকিউটিভ ফ্রম অফিসার. So I joined as an officer and I ended my career there as senior executive. So basically আমি এখন টরন্টোতে আছি। আমি টরন্টোতে আসছি like almost 3 months, and I'm studying in Humber College in business analytics and a business analytics program. So আমার ডিগ্রিটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট and it's Ontario graduate certificate. সো কেন আমি আমার কেরিয়ার ছেড়ে মানে আসলাম, এবং সেটা এত হচ্ছে আমি প্রমিজিং বেসিক্যালি ক্যারিয়ার, এত প্রমিজিং, এত ভালো তিনটা কোম্পানিতে জব সো করেছে। আমার মনে হয় বাংলাদেশে যারা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস, যারা জব সিকার্স, তারা সবাই তোমাকে এনভি করবে যে এত এত ভালো ক্যারিয়ার বাংলাদেশে কেন একজন মানুষ শিফট হবে। এটা খুব ভালো পয়েন্টে আসছো, কন্টিনিউ করো। সরি, হ্যাঁ, আমি ইন্টারাপ্ট করলাম। ইনফ্যাক্ট আমাকে নো প্রবলেম। সো ইনফ্যাক্ট আমাকে অনেকেই এই কথাটা বলছে যে মানে আমি কেন যাচ্ছি বাইরে। হুম। হুম। সো বাইরে কেন যাব, কারণ আমি তো এখানেই অনেক ভালো জব করি। সো আমি মানে এমএনসি তে জব করি এন্ড এটসেট্রা। সো এত ভালো ক্যারিয়ার ছেড়ে কেমন যাব? মাই ক্যারিয়ার ওয়াজ গুড. I have won awards there. I got 4 promotions in total, so it was all good. বাট অ্যাকচুয়ালি আমার যে বিজনেস অ্যানালিটিক্স যে প্রোগ্রামটা, আমার যে ইন্টারেস্টটা আসে ওখানে, ওইটা আসছেই হচ্ছে আমার জব থেকে। আমি অ্যাকচুয়ালি অনেক অনেক প্রোডাক্ট ডেটা নিয়ে আমাকে কাজ করতে হতো, প্রোডাক্ট কস্টিং নিয়ে কাজ করতে হতো। সো ওই অ্যানালাইসিস পার্টটা আমার কাছে খুব প্রমিজিং এবং ইন্টারেস্টিং লাগে। আর একটা জিনিস বলে নেই, আমার ফার্স্ট চয়েস ছিল বেসিক্যালি সাপ্লাই চেন, কারণ আই হ্যাভ অ্যানাদার ডিগ্রি ইন সাপ্লাই চেন, দ্যাট ইজ সিএসসিএম। ইটস এ সার্টিফিকেশন, সার্টিফাইড সাপ্লাই চেন ম্যানেজার। সো এটা আমি 2019-এ করি। আমার ফার্স্ট চয়েস সাপ্লাই চেন ছিল, বাট আমার কাজের সাথে যেরকম সাপ্লাই চেনেরই পার্ট হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা অপারেশন এরকম। সো দুইটাই আমার কাজের সাথে রিলেটেড ছিল। বাট আমি যদি দুইটা কম্পেয়ার করি, আমার কাছে বিজনেস অ্যানালিটিক্সটা একটু বেশি প্রমিসিং লেগেছে, এবং আরেকটা কারণ হচ্ছে ইট ওয়াজ মোর চ্যালেঞ্জিং। আমি একটা বিজনেস স্টুডেন্ট,
আমি কমার্স এবং তারপরে বিবিএ পড়েছি ইস্ট ওয়েস্টে। সো আমি কখনো এই প্রোগ্রামিং বা অ্যাকচুয়ালি এগুলো করি নাই। সো আমি যখন প্রোগ্রামটা ভালো করে দেখেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে ইটস মোর চ্যালেঞ্জিং দেন সাপ্লাই চেইন, অ্যান্ড আই লাভ টু চ্যালেঞ্জ মাই সেলফ, অ্যান্ড আই অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস with enthusiasm. So I was like, okay, I will go with business analytics. So why don't I give it a shot? Jodi na hoy, then I will try in supply chain. So আর ক্যারিয়ার ছেড়ে আসার একটা কারণ, একটা মেইন রিজন হচ্ছে আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি মাস্টার্স বাইরে করব, বাট বেসিক্যালি এটা করা হয়নি। আমার বাবা অসুস্থ ছিল, মা অসুস্থ ছিল, দেন আই লস্ট বোথ অফ মাই প্যারেন্টস। আমার আরো অনেক আগেই বিদেশে আসার প্ল্যান ছিল, but basically my mother was suffering from cancer, so I am their only child, so I had to take care of my mother, and I totally gave up on that thought of coming to abroad for studies. So my father died, and then when my mother got cancer, I didn't really think that I would move abroad. I thought, okay, this is my career and I'm going to stay there because she's my only family. So when I lost her in 2020, and then I thought, okay, I want to give a second shot to my dreams, and okay, why not go for it now? And let's give a second chance to my own life. So, okay, fine. So then আমি 2-3 মাসের মধ্যেই আমি ফার্স্টে আইএলটিএস এর প্রিপারেশন নেই, দেন আর ইউনিভার্সিটি আমার অ্যাকচুয়ালি অনেক আগে লিস্ট করা ছিল। আমি আই উড লাইক টু কল মাই সেলফ অর্গানাইজ। আমার পুরো একটা এক্সেল ফাইল ছিল যেখানে স্টেট অনুযায়ী, টিউশন ফি অনুযায়ী ইউনিভার্সিটি লিস্ট করা ছিল। মানে এটাতে ইজি হয় আর কি, ইজি হয় যে কিভাবে আমি সিলেক্ট করব যে আমার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি কতটুকু, ওইখান থেকে আমি ইউনিভার্সিটি তোমার সাথে সেটা হচ্ছে। আচ্ছা, অডিয়েন্সদের একটু বলে রাখি, আমাদের দুইজনের কথার মধ্যে একটু ওভারল্যাপিং আছে, এই জন্য মনে হতে পারে যে কিছু জায়গায় আমি জয়াকে ইন্টারাপ্ট করছি, বাট বেসিক্যালি আমি যখন বলা শুরু করছি তখন হয়তো ও আমার ভয়েসটা পাচ্ছে না। সো আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম এখানে, যে তুমি যে বললা যে একটা এক্সেল শিট মেনটেন করার কথা, যেটা করলে ভালো হয়, আমার মনে হয় দিস ইজ দ্য অনলি ওয়ে। কারণ আমি প্রচুর মানে আমার এটা সৌভাগ্যই বলবো যে অনেক মানুষের সঙ্গে আমার কমিউনিকেট করার সুযোগ হয়েছে এই ব্যাপারে, যে ইমিগ্রেশন প্রসেসের ব্যাপারে, এবং তাদের সবার মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো তারা শুরুতে একদম খেই হারিয়ে ফেলে। মানে এত ইউনিভার্সিটি, এত প্রোগ্রাম, এত স্টেট, কোথায় যাবে, কি করবে, এই এক্সেলটা মেনটেন না করলে কখনো ফিল্টার করে ফাইনালি একটা প্রোগ্রামে সেটেল ডাউন করা হয় না। হয় এমন একটা সময় হয় যখন ইটস টু লেট, টাইমলি করা খুব কঠিন হয়ে যায়। সো আমি এটা একটা ভালো টিপস। হ্যাঁ, এটা অর্গানাইজ ওয়েতে আগানোটা আমার মনে হয় অনেক জরুরি। আর আরেকটা জিনিস, আমি কেন ইমিগ্রেশনে গেলাম না, বিকজ আমার মাস্টার্স নাই। সো মাস্টার্স না থাকলে অনেক পয়েন্ট কমে যায় ওখানেই। সো আই ডিডন্ট গো ফর এক্সপ্রেস এন্ট্রি। আর আমি আর ওয়েট করতে চাচ্ছিলাম না, সিন্স আমার আর অনেক আগে আসার ইচ্ছা ছিল। সো ওই টাইমটা পুরাটা চলে গেছে। সো দ্যাটস ওয়াই, আর মাস্টার্স তো করা হয় নাই, সো ওয়াই নট নাও। সো দ্যাটস ওয়াই আই অপটেড ফর স্টুডেন্ট ভিসা। আচ্ছা, ওকে। সো প্রোগ্রামের যে অফিশিয়াল নাম বিজনেস অ্যানালিটিক্স এর, এই প্রোগ্রামের নামটা কি? হ্যাঁ, বিজনেস ইনসাইটস এন্ড অ্যানালিটিক্স। ওকে, এটা তো 2 বছরের প্রোগ্রাম, রাইট? হ্যাঁ, এটা 2 ইয়ার্স এর প্রোগ্রাম। আর এটাতে কি কোঅপ আছে, মানে ইন্টার্নশিপ আছে? হ্যাঁ, এটাতে কোঅপ আছে। ওকে, এই প্রোগ্রামের ব্যাপারে আরো আমরা ডিটেইল একটু কথা বলবো। তার আগে তুমি বলো যে তুমি তো রিসেন্টলি কানাডা আসলে, হ্যাঁ, অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ফলে আসলে, রাইট? ফল মনে হয় সবচেয়ে পপুলার সময় এবং সবচেয়ে ভালো সময় কানাডা এসে ল্যান্ড করার। তো এই এক্সপিরিয়েন্সটা নিয়ে একটু বলো, যে আসার আগের চ্যালেঞ্জ, আসার পরের চ্যালেঞ্জ। আমার মনে হয় আমি প্রিটি মাচ শিওর যে অনেকের এই কোয়েশ্চেন থাকবে যে কিভাবে আসার পরে কি কি ফেস করতে হবে, অথবা আসার আগে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হবে। হ্যাঁ, আসার আগে তো মেইনলি হচ্ছে সবকিছু পেপারস অর্গানাইজ করা, কি কি পেপারস ওখানে গিয়ে লাগতে পারে, তারপরে কি নিব না। আর আমার তো আরো অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, কারণ আমি বাসা ছেড়ে দিয়ে আসছি। পুরো বাসাটা ছেড়ে দিয়ে জিনিসপত্র কোথায় রাখবো, আত্মীয় স্বজন কার কাছে কি রাখবো, তারপরে ওখান থেকে আমাকে যে টাকা পাঠাতে হবে, আমার অ্যাকাউন্টে টাকা আছে, কাকে করব, মানে অথরিটি দিয়ে আসবো কাকে, সো এটসেট্রা এটসেট্রা। ওখানের চ্যালেঞ্জ গুলো, আমার চ্যালেঞ্জটা আমি শিওর একটু অন্যদের থেকে একটু ডিফারেন্ট হবে আর কি, আমার কেসটা একটু ডিফারেন্ট। বাট
ওই এগেইন গো ফর আ মোর অর্গানাইজড ওয়ে। আমার সবকিছু এক্সেলে ছিল। টোটাল কত টাকা লাগবে, বাজেট 2 বছরের কত টাকা লাগবে, কত টাকা আমার আছে রেখে যাচ্ছি, কত টাকা নিতে হবে, আমার পুরা বাজেট আমি সুন্দর করে এক্সেলে করে তারপরে আসছি। কারণ তাহলে আমি ওইটা দেখলে আমি বুঝতে পারবো আমার কোথায় কি আছে, কারণ সবসময় তো মনে রাখা সম্ভব না এভাবে। যে কিভাবে আগাতে হবে আমাকে ওই এক্সেল ফাইলের, মানে আমার পুরা বাজেট আমার করা একটা এক্সেল ফাইলে, গুগল শিটে করা আছে। অফিস থেকে গুগল মানে ইউজ করতে করতে গুগল শিট ইউজ করার পুরো অভ্যাস হয়ে গেছে। এনিথিং ইউজ দ্য গুগল শিট, লাইফ মেক্স লাইফ মাচ ইজিয়ার। আর এখন হচ্ছে আসার পরে আমার কিছু লিস্টের জিনিস ছিল, কি লাগবে, এখানে এসে বাসা নিতে হবে, এরকম আমি বাসা ঠিক করে আসছি। আসার আগে ফেসবুক মার্কেট প্লেস থেকে বাসা দেখে বেসিক্যালি আমার আর একটা এক্স কলিগের সাথে থাকি। সো শি ওয়াজ অলসো কামিং টু টরন্টো অ্যাট দ্য সেম টাইম অ্যাজ মি। সো আমরা হঠাৎ করে কানেক্টেড হয়ে যাই, আমাদের কোনো প্ল্যানও ছিল না যে একসাথে বাসা নিব। বেসিক্যালি আমি বাসা নিতে চাচ্ছিলাম কারোর সাথে শেয়ারই, অন্য কোনো ফিমেল রুমমেট যদি পাই, সো ওকে পেয়ে যাই। সো উই ডিসাইডেড টু স্টে টুগেদার। সো বাসা আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে নেই, এবং এখানে কেউ থাকে এমন কাউকে, যদি এরকম করে কিজিজি বা ফেসবুক মার্কেট প্লেস যেসব থেকে জায়গা থেকে বাসা দেখতে হয়, পপুলার জায়গাগুলো যেগুলো যদি বাসা ঠিক করতে হয়, সো বেটার হচ্ছে চেক করে নেওয়া, অবশ্যই মাস্ট এখানে কেউ থাকে এমন কাউকে বলে চেক করে নেওয়া। কারণ ছবিতে যেরকম দেখা যায় বাসা অ্যাকচুয়ালি অলওয়েজ থাকে না। সো ইটস অবশ্যই যেন এখানে কেউ থাকে এমন কাউকে দিয়ে চেক করে নিলে খুবই ভালো। উই ডিড দ্য সেম। অ্যান্ড দেন এসে কিছুদিন আমি আমার একটা রিলেটিভের বাসায় ছিলাম, অ্যান্ড দেন মান্থ শুরু থেকে অক্টোবর মাস থেকে আমি আমার বাসায় উঠি। সো আসার পরে তো আই ফিল টেরিবলি হোমসিক, অবভিয়াসলি একটু মানে এত দূরে চলে আসছি নিজের কান্ট্রি রেখে। সো আই স্টার্টেড মিসিং ফুড অফ ঢাকা, তারপর এখানে মানুষ কম, সো অনেক কিছু মনে হতো। বাট সো ফার আই লাইক মাই লাইফ হিয়ার। অ্যান্ড আই থিঙ্ক যে বাইরে আসলে, স্পেশালি একা আসলে, ইট মেক্স ইউ রিয়েলি রেসপন্সিবল। মানে অনেক রেসপন্সিবল হতে হয় অনেক কিছু, মানে বাসার কাজ থেকে শুরু করা থেকে, মানে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর সেলফ। এখানে এমন কেউ নাই যে টেক কেয়ার করবে। সো ইউ হ্যাভ টু টেক ইউর ওন রেসপন্সিবিলিটি, অ্যান্ড নিজের টেক কেয়ার নিজেকেই করতে হবে। সেটা ছোট ছোট সবকিছু থেকে, ক্লিন করা, কুকিং, পড়াশোনা করা, সবকিছু। সো অনেক দায়িত্ব, বাইরে আসলে অনেক কিছু করতে হয়, যেটা হয়তো ঢাকায় আমাদের যে লাইফ থাকে সেখানে আমাদেরকে করতে হয় না। আমাদেরকে করতে কেউ হেল্প করে বা কেউ না কেউ থাকে, ওই কাজগুলো হয়তো করতে হয় না। কিন্তু এখানে হচ্ছে আমার মনে হয় যে অনেক কিছু নিজেকে করতে হয়, অ্যান্ড ইট মেক্স ইউ মাচ রেসপন্সিবল দেন, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়। অ্যান্ড রেজিলিয়েন্ট অ্যাজ ওয়েল। মানে অ্যাডভার্স সিচুয়েশনে আমরা সাধারণত ফেস করতে তো চাই না, কমফোর্ট জোনে যখন থাকি তখন তো বের হতে চাই না। কিন্তু একবার যখন নিজেকে ধাক্কা দিয়ে বের করে ফেলা যায় কমফোর্ট জোন থেকে, তখন না কিছু স্কিল সেট গ্রো করে যেগুলো আসলে কোনোদিনই কমফোর্ট জোনে গ্রো করতো না। যেমন আমি আমার কথা বলতে পারি যে কুকিং এমন একটা জিনিস ছিল, আমি মনে হয় আমার লিস্টে যতগুলো স্কিল ছিল যে শিখবো একদিন, এই লিস্টের মনে হয় সবচেয়ে শেষে ছিল কুকিং। আর এখানে আসার পরে এখন মনে হয় মানে এমন কোনো খাবার নাই বাংলাদেশি খাবার যেটা আমি এখন রান্না করতে পারি না, সব শিখে ফেলছি। এই হ্যাঁ, এটা দরকার। আর স্পিকিং অ্যাবাউট চ্যালেঞ্জেস, যে তুমি যে সিচুয়েশনটার কথা বললে যে 2020-তে আন্টির চলে যাওয়া, তারপরে ওই সময় তোমার ডিসিশন নেওয়া যে কোভিডের মধ্যে, 2020 তো কোভিডের বছর, তো আমি অনেকজন যারা এক্সকিউজ দিতে চায় তারা কিন্তু সব জায়গায় দিতে পারে এক্সকিউজ, আর যারা দিতে চায় না তারা দে ফাইন্ড দেয়ার ওন ওয়ে। যে এরকম একটা অ্যাডভার্সিটি থেকে নিজেকে পুশ করে বের করে কানাডার মতো একটা শহরে চলে আসা একা, মানে এটা ইটস রিমার্কেবল টু বি অনেস্ট। আমি অ্যাডমায়ার করি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা অনেক কঠিন ডিসিশন ছিল অ্যাকচুয়ালি, মানে ওই তখনই ডিসিশন নেওয়া অবশ্যই কঠিন ছিল। বিকজ এক নাম্বার কথা হচ্ছে ওরকম একটা সময় ওয়েন আই লস্ট বোথ মাই প্যারেন্টস, আমার কোনো সিবলিংস নাই, আই রিয়েলি ডিডন্ট হ্যাভ দ্যাট মেন্টাল ক্যাপাবিলিটি যে আমি এখন লাইফে কি করব সেটা ডিসিশন নিব, বাট আই হ্যাড টু। মানে তখন আমার ওর থেকে ওই যে মানে আমার যে মনফুল অবস্থা ছিল তার থেকে বেশি আমার মাথায় ছিল যে এখন তো আমাকে নিজের দায়িত্ব নিজে নিতে হবে, তাই না?
সো এখন আমার প্যারেন্টস নাই, কেউ নাই, সো আমাকে কিভাবে ইয়ে করতে হবে, এখান থেকে ওভারকাম করতে হবে, এটার কথা চিন্তা করতে হবে। আই হ্যাভ টু। সো আই বিলিভড ইন অলমাইটি অ্যান্ড থট যে ওকে, চাকরি তো আছেই, আই হ্যাভ মাই জব, সো সমস্যা নাই। আর যদি না হয়, সাপোজ হলো না, কারণ স্টুডেন্ট ভিসা তো অবভিয়াসলি ওই ইসের মতো সিওরিটিটা নাই, এক্সপ্রেস এন্ট্রি বা ইমিগ্রেশনের মতো সিওরিটি নাই যে ওকে হচ্ছে। সো আমি তো জানি না যে হবে কিনা, সো এটা ব্যাপারটা পুরাই আনসার্টেন। সো আমি আই থট যে ওকে, ওয়াই ডোন্ট আই ট্রাই, আমার ট্রাই করতে তো কোনো সমস্যা নাই। আচ্ছা যদি না হয় তাহলে আমি তাহলে কি হবে, কিছু হবে না। ওকে, আই ক্যান গো অন উইথ মাই জব, অর আই ক্যান ট্রাই টু সুইচ মাই জব, অর মেবি পরে ইউরোপিয়ান কান্ট্রিতে কোথাও ট্রাই করব, এরকম। সো অ্যাকচুয়ালি আমার ফার্স্ট চয়েস ছিল কানাডা। সো আমি ওটার ওইরকম করে চিন্তা করে সবকিছু প্ল্যান করেছিলাম, এবং আমি ফার্স্টে হচ্ছে আইএলস এর পড়াশোনা শুরু করছি, যে কারণ আমার ইউনিভার্সিটি তো আগে লিস্টেড ছিল, তা ইউনিভার্সিটি আমার আরো লিস্টেড ছিল। সো সেখান থেকে শর্ট লিস্ট করে আমি সিম্পলি আইএলস এর জন্য আগে পড়াশোনা করছি, বিকজ সবার আগে আইএলস, দেন আমার বাকিটা ইয়ে চলে আসবে, এভাবে করে আমি আগাছি। তো ওই সময় ডিসিশন নেওয়া ডেফিনেটলি কঠিন ছিল, বাট অ্যাজ ইউ সে যে চাইলে অনেক কিছুই নেওয়া যায়। সো আই টোল্ড মাইসেলফ আমাকে আই হ্যাভ টু বি স্ট্রং, আই হ্যাভ টু পুশ মাইসেলফ, and if I want to make a change in my life, I have to do it by myself. So I tried my best. Okay, এখন পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করি, ওই অফিসের টাইম থেকে টাইম বের করে পড়াশোনা করতাম। আর কোভিড এর জন্য আরো আনসার্টেন ছিল, তখন তো জানি না যে কি হবে, কিছুই বলতে পারি না। সো তারপরও আই গিভ ইট এ শট এন্ড ইট ওয়ার্কড। এই যে আমাদের যে ইউটিউবের চ্যানেল যতগুলি আছে বাংলাদেশের, সাধারণত পপুলার 4-5টা চ্যানেল আমি ফলো করি, মাঝে মধ্যে দেখি যে ওখানে এখন যেদিন থেকে ধরো ফেডারেল স্কিল ওয়ার্কারদের জন্য এই ড্র হওয়া কমে এসেছে, এখন তো অলমোস্ট বন্ধ। যখন থেকে কমে এসেছে তখন থেকে আমি দেখলাম যে ইউটিউবের সব কন্টেন্টগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এক ধরনের মোটিভেশনাল কন্টেন্টে মানে তোমার ট্রান্সফর্ম করে যাচ্ছে। কারণ হচ্ছে মানুষ, আমি যেটা দেখলাম অডিয়েন্সের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে ফার্স্টে এটা কনভিন্স করানো যে আই হ্যাভ টু স্টার্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম আ পয়েন্ট। মানে একটা টাইম আসবে যখন ইউ হ্যাভ টু স্টার্ট, রাইট? ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন, আর কল যে আই এম গোনা স্টার্ট ডুইং সামথিং দ্যাট উইল পুশ মি ফার্দার টুয়ার্ড মাই গোল। মানে আমি অডিয়েন্সদের বলতে চাইবো যে ইফ ইউ থিঙ্ক যে আইএলসের রেজিস্ট্রেশন করে আইএলস এক্সাম দেওয়াটা চ্যালেঞ্জিং, দেন আপনার অবশ্যই জয়ের এই স্টোরিটা মনে রাখা উচিত, যে কতটা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে থেকে হাউ শি পুশড হারসেলফ and came out of that situation, and now she is already in Canada. So আসলে ড্রিমার্সদের ইয়েটা কমে আসবে দিন দিন। পৃথিবীতে ড্রিমার্সদের থেকে এখন ডুয়ার্সদের দরকার বেশি, যারা ড্রিম করে কিন্তু কখনো কাজে ধরো ফার্স্ট স্টেপ দিতে ভয় পায়, তাদের থেকে যারা প্রথম অল্প করে হলেও শুরু করে ফেলে, একটা স্টেপ করে পার হচ্ছে, একটা করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে পরে নেক্সট এক্সপিরিয়েন্সের জন্য আবার ট্রাই করছে, আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ইজ ফর দ্যাম, অ্যান্ড ইউ আর এ ভেরি মানে বিগ এক্সাম্পল অফ দ্যাট অ্যাটিটিউড। আমাকে এখন আরেকটা তাহলে আমাকে আরেকটু তাহলে ওই প্রোগ্রামটা সম্পর্কে একটু বলো। আমি শিওর সবাই প্রোগ্রামটা সম্পর্কে একটু জানতে চাই। ধরো তোমার তো এখন ক্লাস শুরু হয়ে গেছে, তো ক্লাসটা কেমন ইন্টারন্যাশনাল? আর প্লাস হচ্ছে এটা তো রিমোট ক্লাস করছো এখন তুমি, রাইট? অনলাইনে? হ্যাঁ, অনলাইনে। এটার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করো, কোনো কিছু যদি থাকে ইন্টারেস্টিং। আচ্ছা, আমি অলরেডি আমার সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে যাবে কিছুদিন পর, ডিসেম্বরে। সো আমি সামার সেমিস্টার থেকে বেসিক্যালি আমার সেমিস্টার শুরু করি। তখনও আমি ইনফ্যাক্ট তখন আমার পাসপোর্টও আসেনি, কারণ তখন আমার চলে আসছে, কনফার্মেশন আসছে, কিন্তু আমি পাসপোর্ট জমা দেওয়ার পরেই বাংলাদেশ লকডাউনে চলে যায় কোভিড এর জন্য। সো আমার পাসপোর্ট আটকা পড়ে সিঙ্গাপুর অফিসে। সো ওইটা অনেক লম্বা সময় ছিল, আমার পাসপোর্টও আমার কাছে হাতে আসে নাই, বাট তারপরও আমি ক্লাস স্টার্ট করে দিই হচ্ছে সামারে। আর আমার ক্লাসের স্টুডেন্ট কম, সো ক্লাসের স্ট্রাকচার ইজ কোয়াইট গুড।
মানে ক্লাসের রিমোট ক্লাস যেহেতু, সো ইন্টারঅ্যাক্ট করার জন্য যেটা ফ্যাকাল্টিরা ইয়ে করে, ইন্টারাকশনের জন্য যে অ্যাক্টিভিটি গুলো থাকে ওইটার জন্য ক্লাসের স্ট্রাকচার ইজ কোয়াইট গুড। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আই এম ভেরি হ্যাপি উইথ দ্য টিচিং স্টাইল, লটস অফ ডাইভার্সিটি ইন দ্য ফ্যাকাল্টি। অ্যান্ড অবভিয়াসলি যেটা প্রথমেই তুর্য বললো যে আমাকে অনেকে মানা করেছিল যে কলেজে ট্রাই না করতে, হ্যাঁ, যে কলেজ ভালো হবে না বা এরকম অনেক 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 কথা ছিল। বাট অবভিয়াসলি আমার ফার্স্ট চয়েস ছিল আরো ইউনিভার্সিটি গুলো, বাট এখানে অনেকগুলো ফ্যাক্টর ছিল। এক নাম্বার, ইউনিভার্সিটিটা কোথায় হবে, ওইখানে থাকার জায়গা বা জব অপরচুনিটিটা কিরকম, এগুলো আমি কনসিডার করেছি। দেন অবভিয়াসলি টিউশন ফি কত, হ্যাঁ, এটাও আমি অবশ্যই অবশ্যই কনসিডার করেছি। সো এখন অবভিয়াসলি ডিফারেন্ট পিপলের যে চুজ করার যে ফ্যাক্টরটা সেটা ডিফারেন্ট হতে পারে, বাট আমার ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে মেইন ফ্যাক্টর ছিল। আর কলেজ প্রোগ্রামের যে স্ট্রাকচারটা সেটা আমার অনেক পছন্দ হয়। আর বিজনেস অ্যানালিটিক্স এ বেসিক্যালি ইটস নট টোটালি আইটি বেস, এখানে কিছু পার্ট বিজনেসেরও আছে, কিছু আছে প্রোগ্রামিং বা ডেটা অ্যানালিটিক্স শেখার জন্য যেই মেথড গুলা দরকার, ডেটা মেথড এবং ডেটা প্রসেসিং মেথড গুলো, সেগুলো এখানে শেখার একটা পসিবিলিটি আছে। সো আমি জীবনে কখনো প্রোগ্রামিং বা কোডিং করি নাই। নাও আই লার্ন জাভা, আই লার্ন ক্লাউড প্রোগ্রামিং, এন্ড নেক্সট সেমিস্টারে প্রবাবলি আই উইল লার্ন পাইথন। আমি তো প্রথম সেমিস্টারে একদম অনেস্টলি আমি ভয় শেষ, আমি এখন কি করব, এখন আমি কি করব। আমাকে একটু বেশি পড়তে হয়েছে, বাট আই সা যে ওকে আমার ওখানে আমার ক্লাসে তো আরো স্টুডেন্ট আছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে, সো দে ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট অ্যাজ ওয়েল। সো আই ওয়াচ ইউটিউব ভিডিওস ফর লার্নিং প্রোগ্রামিং, দেন অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে অনেক কিছু শেখা যায়, অ্যান্ড আই ডিড প্রিটি ওয়েল। সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট, যে ওকে এমন একটা জিনিস শিখলাম যেটা আগে শিখি নাই, বা বিজনেস বিবিএ পড়ে শিখি নাই। সো এটা হচ্ছে নতুন একটা টেরিটরি। আর বিজনেস ইয়ে তো আছে অ্যাকাউন্টিং, যেগুলো আমরা বিবিএ তে পড়ি বা পড়েছি, সো ওইটা আছে। সো এটা যে মিক্সচারটা, এই মিক্সচারটা আমার অনেক পছন্দ হয়েছে। আর আমার মেজর হচ্ছে অপারেশনসে, অ্যান্ড ইট মোস্টলি টিচেস সাপ্লাই চেইন। সো দ্যাট ইজ অ্যানাদার রিজন, বিকজ আমি সাপ্লাই চেইনে পড়তে চেয়েছিলাম। আর একটা রিজন সাপ্লাই চেইনে না যাওয়ার, অনেকগুলো সাপ্লাই চেইনের প্রোগ্রাম পোস্ট গ্রাজুয়েটে অধিকাংশ 1 বছর। সো আই ওয়ান্টেড টু গো ফর আ 2 years program, and also co-op আছে, so that's a plus. So that's why I chose this program. আরেকটা জিনিস আমি and class, হ্যাঁ বলো। আচ্ছা, ক্লাসে আমি ছাড়া কোনো বাংলাদেশি নাই, that is something I miss. But it doesn't matter actually. I make friends with Vietnamese and Indians and another Nigerian student, so it's all good. And I actually like the class, as I said. মানে ক্লাসের স্টুডেন্টের সংখ্যা খুব একটা বেশি না হয়, we know each other kind of. So remote হলেও it's good. And প্রোগ্রামের যে স্ট্রাকচারটা বা টিচিং স্টাইল, I like it. So far I really like it, and এটা আমার এক্সপেকটেশন থেকে অ্যাকচুয়ালি অনেক ভালো, সত্যি কথা। এক্সপেকটেশন থেকে বাকি স্টুডেন্টস যারা, তারা কি ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টস? হ্যাঁ, সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ওরা কি এখন কানাডায় নাকি কানাডার বাইরে থাকে? এখন এই 1 বা 2 জন ছিল কানাডার বাইরে ছিল, ইন্ডিয়ান ছিল যে ইন্ডিয়ার বর্ডার ক্লোজ হয় আসতে পারে না বা পার্সোনাল রিজনে আসতে পারে না। এখন সবাই কানাডায়, বিকজ আমাদের তো এখন সেকেন্ড সেমিস্টার রানিং। হ্যাঁ, সো ফার্স্ট সেমিস্টার মোটামুটি 2-3 জন ছাড়া সবাই রিমোট করেছে। তখন তো সবকিছু বন্ধ ছিল কোভিড এর জন্য, মার্চে আবার বন্ধ হয়ে গেল ডেল্টা ভেরিয়েন্ট আসার পর, তখন সবাই রিমোটেই ক্লাস করতো। এখন মোটামুটি সবাই কানাডায়। হ্যাঁ, সো ইটস আ সাইন যে তোমার এই প্রোগ্রামে ভিসা পাওয়াটা কোনো ফ্লুক না, এটা ইটস নট এ ফ্লুক। এটা কানাডা তার মানে ভিসা দিচ্ছে কলেজের অ্যাডমিশনে, এই ধরনের প্রোগ্রাম। যদি তোমার প্ল্যানটা, তুমি সলিড একটা প্ল্যান শেয়ার করতে পারো, এবং এটা যদি ইফ ইট মেক্স সেন্স টু দ্য ভিসা অফিসার, দেন এখানে ভিসা পাওয়ার চান্সেস আছে। কারণ সবাই কানাডা চলে এসছে, তুমি যেটা বললে তার মানে সব দেশ থেকেই ভিসা পাচ্ছে, রাইট? হ্যাঁ, অবশ্যই আমি এটা অবশ্যই অ্যাড করতে চাই যে আমার সাথেই আমার ব্যাচে আরো 4 জন বাংলাদেশি স্টুডেন্ট ছিল, ওরা হচ্ছে অন্য প্রোগ্রামে আসছে, ওরা হাম্বারি আসছে, জাস্ট ডিফারেন্ট প্রোগ্রাম দেন মাইন। এবং আমি অবভিয়াসলি বলবো যে সবাইকে এসওপি অবশ্যই নিজের লেখা উচিত, বা ইউ হ্যাভ টু রাইট ইট ভেরি কেয়ারফুলি। আমি আমার 5 দিন লেগেছে আমার এসওপি লিখতে। আমি 5 দিনে অসংখ্য বার আমার এসওপিটা এডিট করে দেন আমার এসওপিটা লিখেছি।
এসওপিটা লেখা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কেন তুমি পড়তে আসতে চাও, সেটা তোমার কেরিয়ারের সাথে কিনা, রিলেটেড কিনা, এবং এরপরে ফার্দার কেরিয়ারে কি ভ্যালু অ্যাড করবে, এবং কান্ট্রিটায় সবকিছু যদি ঠিক মতো লেখা যায়, আই বিলিভ তাহলে কলেজ হোক আর ইউনিভার্সিটি হোক ভিসা রিজেক্ট হবে না। এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, বিকজ আমি তো অনেক দিনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা নিয়ে আমি আসছি। সো আমার এটা আমাকে অনেকে বলছিল যে আমি তো ভিসা পাবো না কলেজে, আমার ডেফিনেটলি ইউনিভার্সিটিতে ট্রাই করা উচিত, কারণ আমার তো অবশ্যই ভিসা হবে না। সো ইট ডিডন্ট হ্যাপেন। এবং আমার সাথে যারা আসছে অন্য প্রোগ্রামটা, তারাও কয়েক বছর কাজ করে এখানে আসছে, তাদেরও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে। আমার ক্লাসে আমার থেকে বেশি ওয়ার্কিং এক্সপিরিয়েন্সেরও একজন আছে। হি হ্যাজ 9 years of working experience in marketing, I think. So he also got the visa for college. So that's the thing. তোমার এই এসওপি নিয়ে আমার দুইটা ভিডিও আছে, ওখানে আমি অডিয়েন্সদের সাথে একটা জিনিস মানে রিপিটেডলি শেয়ার করি, ওই ভিডিওতেও আছে। সেটা হচ্ছে যে এসওপির কোনো টেমপ্লেট নাই, আপনার এসওপি হবে ইউনিক, আপনার গল্প। এবং এটা টু বি অনেস্ট এটা ইটস মোর অ্যাবাউট স্টোরি টেলিং অ্যান্ড লেস অ্যাবাউট ইয়োর অ্যাকচুয়াল প্ল্যান। এটা এমনও হতে পারে যে তোমার অ্যাকচুয়াল প্ল্যানের সাথে হয়তো স্টোরি টেলিংটা মিলবে না, কিন্তু দিন শেষে এটা কনভিন্সিং হতে হবে, ভিসা অফিসারের কাছে মনে হতে হবে, লজিক্যাল হতে হবে। তোমার প্ল্যান কি শেয়ার করা যাবে যে তুমি যেহেতু সাপ্লাই চেইনের ব্যাকগ্রাউন্ড থেকে তুমি বিজনেস অ্যানালিটিক্সে আসতে চাচ্ছ এবং প্রোগ্রামিং আছে তোমার, যেটা বললে যে তোমার প্রোগ্রামের মধ্যে প্রোগ্রামিং এর একটা বড় পার্ট আছে যেটা তোমার কোনো আগের এক্সপিরিয়েন্স ছিল না, আই এম শিওর যে তাহলে তোমাকে নিশ্চয়ই কনভিন্স করতে হয়েছে ভিসা অফিসারকে। এটা কি শেয়ার করা যাবে যে তুমি কি লিখেছিলে এসওপিতে? হ্যাঁ, আমি সামারি বলতে পারি। ইটস লাইক যে মেইনলি হচ্ছে, সিন্স আমি প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করতাম, সো আমাকে অনেক ডেটা নিয়ে কাজ করতে হতো। সো আমার মেইন ইন্টারেস্টটা ডেটা অ্যানালিটিক্স এর প্রতি এরকমই, ওখান থেকে আসছে যে আমাকে হাজার হাজার প্রোডাক্ট রিলেটেড ডেটা, প্রোডাক্ট কস্টিং এর ডেটা নিয়ে কাজ করতে হতো। তখনই আমাকে ওই অ্যানালাইসিস পার্টটা আমি ওখান থেকে শিখি। সো আমি ওইখান থেকে মনে হয় যে আমি এটা ব্রডার পার্সপেক্টিভ শিখতে চাই। সো আই ক্যান বি এ বিজনেস অ্যানালিস্ট অর মেবি আ সাপ্লাই চেইন অ্যানালিস্ট। এই দুইটা হচ্ছে আমার প্রাইম ছিল, পছন্দ ছিল ক্যারিয়ারের ক্ষেত্রে, মানে কিভাবে আমি আমার ক্যারিয়ারটাকে আগাতে চাই। এখন আমার বিজনেস অ্যানালিটিক্স এর পড়াশোনার কোনো নাই, এক্সপিরিয়েন্স নাই, প্লাস বাংলাদেশে কোনো ডিগ্রি নাই পোস্ট গ্রাজুয়েশনে। কোর্স আছে ছোট ছোট, কিন্তু কোনো ডিগ্রি নাই যেটাতে আমি আই ক্যান ডু মাই মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স, এরকম কোনো ডিগ্রি নাই। সো এটা আমার পয়েন্ট ছিল, আই রোট দিস। So that's why I chose business analytics. And এখন তো মানে the world is moving on data. Everything is data, right? So কেন ডেটা মেথোডোলজি এবং লার্নিং এর ইম্প্যাক্ট কি এখন ইসে। আর সিন্স আমি একটা এমএনসি তে জব করি, and the more days are going, the more we are working, সবকিছু অনেক ডেটা বেসড হয়ে যাচ্ছে। সো কিভাবে এটা আমার জবে ইম্প্যাক্ট করবে, বা ওখান থেকে আমার যে কেরিয়ারে আমাকে ফার্দার গ্রোথের জন্য তাহলে আমি কিভাবে আগাবো, এবং এই কোর্সটার যে ইম্প্যাক্টটা সেটাই আমি এখানে এইটার খুবই এমফাসাইজ করেছি এখানে। আর এখন মেইনলি হচ্ছে ওই আমার জবে তো নাই, ধরো একটা ডিসিপ্লিনে যে কাজ করে তার সাথে আরেকটা ডিসিপ্লিনের কোনো ওভারল্যাপিং ক্যারিয়ার প্রসপেক্ট নাই, এরকম কিন্তু এখন আর দিন নাই। এখন সব ইন্ডাস্ট্রিরা মার্জ হয়ে যাচ্ছে। ডেটা অ্যানালিটিক্স এর অ্যাপ্লিকেশন আমার মনে হয় এখন খুব কম ইন্ডাস্ট্রি আছে যেখানে নাই, বরং বেশ অধিকাংশ ইন্ডাস্ট্রিতে ডেটা অ্যানালিটিক্স এর ইমপ্যাক্ট থাকবে, রাইট? সো আমি ওইটার উপরে এটার উপর অনেক এমফেসাইজ করেছি আমার এসওপি তে, প্লাস সাপ্লাই চেইনেরটাও এমফেসাইজ করেছি, যে যেহেতু আমি এই কোর্সটাতে করলে সাপ্লাই চেইনে মেজর করার একটা সুযোগ পাবো। আর সাপ্লাই চেইনে আমার সরাসরি তো আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, সো আমার শুধু একটা ডিগ্রি আছে। সো ওইটাকেও ফার্দার নিয়ে যাওয়ার জন্য, বা সাপ্লাই চেইন অ্যানালিস্ট জবে যদি আমি করতে চাই, আমার কেরিয়ার ফার্দার গ্রো করতে চাই, তাহলে হাউ দিস কোর্স উইল হেল্প মি, আমি মেইনলি এই পয়েন্টটার উপরে করেছি, এমফেসাইজ করেছি আমার এসওপিতে। ওকে, এখন তাহলে তোমার এখানে আসার পরে আমি এটা আসলে আরো আগেই জিজ্ঞেস করা উচিত ছিল, শহরটা কেমন লাগছে? টরন্টো সিটি, আর ইউ এনজয়িং ইট? হ্যাঁ, শহর, হ্যাঁ, টরন্টো ইজ ফ্যাবুলাস। সো ফার অনলি সমস্যা হচ্ছে অনেক ঠান্ডা, বাট অবভিয়াসলি কানাডা তো ঠান্ডা হবে। আর এটা আমার ফার্স্ট উইন্টার, সো এখনো তো কিছু শুরুই হয় নাই, সবাই আমাকে এই কথা বলছে, এখনো কিছুই শুরু হয় নাই।
না সো আসলে কি জানো, আমার কাছে আর যেটা মনে হয় এই বছর শুরু হবে না। এই বছরে ঠান্ডা এমনিতে, টু বি ফ্র্যাঙ্ক, এই বছর ঠান্ডা অনেক কম। তবে প্রথম বছরের তুলনায় মানে তোমরা ভালোই অ্যাডাপ্ট করছো। আমার আমার প্রথম বছরের অবস্থা খুবই বাজে ছিল, টেরিবল ছিল। যদিও তখন ঠান্ডাও বেশি ছিল, এটা সত্যি কথা। এই সময়ে এখন মানে প্রায় প্রতিদিনই পজিটিভ টেম্পারেচারে আমরা থাকছি, রাইট? নভেম্বর মাস পুরোটাই হ্যাঁ, হ্যাঁ। পজিটিভে ছিলাম অলমোস্ট। আর এই সময় গত 2 বছর আগে আমি যখন আসছি তখন অলমোস্ট প্রতিদিন নেগেটিভে থাকতো। ইভেন একদিনের আচ্ছা। আমার মেমোরিতে দেখলাম, ফেসবুক মেমোরিতে, যে -12 ছিল নভেম্বরে। তো সেই তুলনায় ঠান্ডা কমে আসছে। বাট আমি হ্যাঁ, শিওর ঠান্ডা যে এখন কমে। হ্যাঁ, ঠান্ডা কম হয় ভালো আসলে আমাদের জন্য, হুম, অ্যাডাপ্ট করতে সুবিধা হুম, হবে। আর ক্যারিয়ার প্ল্যানের কথা যদি জিজ্ঞেস করি তোমাকে, ধরো এখন সিন্স ইউ হ্যাভ মুভ টু ক্যানাডা, অবভিয়াসলি তোমার একটা টার্গেট তো থাকবে নিশ্চয়ই পিআর এর জন্য ট্রাই করা হুম, পড়ালেখা শেষে। আর হুম, অ্যাপার্ট ফ্রম পিআর, এমনিতে তুমি যদি তোমার হুম। ক্যারিয়ার নিয়ে বলতে চাও কিছু, যে নেক্সট 5 ইয়ার্স মেবি তোমার প্ল্যান কি? নেক্সট 5 ইয়ার্স অনেস্টলি স্পিকিং, আমি এখন আর এত প্ল্যান করি না। আগে সবসময় করতাম যে হুম কি হবে নেক্সট 5 ইয়ার্সে, কি করব। এখন আমি এত প্ল্যান করি না, বিকজ মানে বিকজ অফ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স যে হুম আম, আমাদের যতই প্ল্যান থাকুক, অ্যাকচুয়ালি দ্য বেস্ট প্ল্যানার ইজ অলমাইটি, এবং দ্য থিং দ্যাট উইল হ্যাপেন ইজ হোয়াট হি হ্যাজ প্ল্যান। হুম at least that's what happened to me, যে আমি যতই ভালো প্ল্যানার হই, everything might just wash away because he হুম has a complete different plan. But being said that, আমার 5 বছর যদি আমি চিন্তা করি, তো ডেফিনেটলি আমার 1 নাম্বার গোল বলতে পারো, হুম গোল হবে হচ্ছে ওয়ার্ক অ্যাজ আ বিজনেস অ্যানালিস্ট অর আ সাপ্লাই চেইন অ্যানালিস্ট। আই হুম উড রিয়েলি লাইক দ্যাট, যদি আমি এই দুইটা সেক্টরের কোনোটাতে কাজ করার অপরচুনিটি পাই, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট। আমার ওইটাই কোঅপ নেওয়ার ক্ষেত্রেও আমার ওইটাই টার্গেট থাকবে, কোনো যে প্রেফার্ড ওয়ার্কিং ইন্ডাস্ট্রি অ্যাজ আ আছে বিজনেস। মাথায়? কোনো প্রেফার্ড ইন্ডাস্ট্রি? Preferred industry না, এখন পর্যন্ত না। So because I have worked in telecom, I have worked in manufacturing, so হুম yeah, maybe retail branding এ যেতে পারি, because হুম I have worked in that already, so maybe that এটা একটা ইন্ডাস্ট্রি মাথায় আছে। এছাড়া আর এখন পর্যন্ত, but I'm open to exploring other industries, so maybe something new. হুম I will try something new. হুম অনেক অনেক আর এখানে তো এছাড়া, অপশনও বেশি। হ্যাঁ, হ্যাঁ, এখানে অপশনও বেশি, সো ওইটাই। আর এছাড়া গোল 2 হচ্ছে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, হুম সি মোর প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। হুম বাট অবভিয়াসলি এটা কোভিড এর জন্য জানি না আর কবে ট্রাভেল করা হবে, কবে যে এই ইয়ে পূরণ হবে হুম জানি না। এই তো। আর এই তো, হ্যাভ গন থ্রু সো মেনি থিংস ইন মাই লাইফ, সো জাস্ট নাও ওয়ান্ট টু রিল্যাক্স অ্যান্ড জাস্ট বি হ্যাপি অ্যান্ড লিভ মাই লাইফ হ্যাপিলি। হ্যাঁ, দ্যাটস দ্য থিং। গুড নিউজ হচ্ছে, আর ধরো ল্যান্ড মাসের দিক থেকে চিন্তা করলে কানাডা ইজ দ্য থার্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো যদি কানাডা থেকে বাইরে ট্রাভেল করতে নাও পারো, অন্তত হ্যাঁ, কানাডা ঘুরে আগে দেখতে এখানে তোমার অনেক এখানে সময় ট্রাভেল লাগবে। করতে হবে। হ্যাঁ, এইখানেই ঘুরে দেখার হ্যাঁ, অনেক অনেক কিছু সময় আছে। লাগবে, এখানে ঘুরতে হবে। সো দ্যাটস দ্য প্ল্যান। আর কেরিয়ারে যেটা বললাম, আপাতত প্ল্যান হচ্ছে এইটুকুই। এটা হুম হচ্ছে ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। সো আগে হচ্ছে ইয়ে করা, বিজনেস অ্যানালিস্ট হওয়ার জন্য যা যা করা লাগে সেই আপাতত হচ্ছে ফোকাস এখানেই থাকবে। হুম ওয়ান্স আই অ্যাচিভ দ্যাট বা পিআর পাওয়ার পর, মেবি দেন আই উইল থিঙ্ক অ্যান্ড যে এরপরে কি আরো অন্য কেরিয়ার চেঞ্জ করতে চাই কি চাই না। বাট হ্যাঁ, সিন্স যেহেতু ভালো লাগছে ডেটা অ্যানালিটিক্সে পড়ে সোফার, সো আই বিলিভ যে আমি ওই সেক্টরেই ডিফারেন্ট ডিফারেন্ট হয়তো ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করতে চাবো। সো হুম আপাতত এটাই প্ল্যান। গ্রেট। আমরা মোটামুটি ধরো আজকে ক্লোজিং করব। ক্লোজিং এর আগে তোমার যদি ধরো একজন নিউ কামার যে এখন শুরু করবে নেক্সট ইয়ারে ফলের জন্য, ইনফ্যাক্ট এটাই মনে হয় ভালো সময়, ডিসেম্বর থেকেই সাধারণত শুরু করা হয়, একটু আগে করলেও ভালো হয়, যাই হোক। তো তোমার সাজেশন কি থাকবে যারা এখন শুরু করবে, মনে করো একদম তোমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে ভাবলো যে আজকে থেকে রেডি আমি, তাদের জন্য কি সাজেশন তোমার? তাদের জন্য সাজেশন হচ্ছে যে ফার্স্ট অফ অল তাকে ক্লিয়ারলি জানতে হবে যে তার গোল কি, সে কি চাচ্ছে এটা থেকে, এটা জানা অনেক ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে গো ইন আ অর্গানাইজ ওয়ে, হুইচ আই সেড বিফোর। হুম ফার্স্ট
select your university, list down all the universities and sort out your finances, যে কত টাকা লাগবে আদৌ। এখন আমি তো টরন্টো ইউনিভার্সিটিতে পড়তে চাইলেই হবে না, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কিনা, দেন আমার কাছে অত ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে কিনা যে আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়তে পারবো, এটাও চিন্তা করতে হবে। সো আগে ইউনিভার্সিটির ডেটাবেস বানানো বা সিলেক্ট করা, প্রাইমারি সিলেকশনটা অনেক জরুরি, অ্যাটলিস্ট 2-3টা বা যে কয়টাই হোক, যে তাহলে বুঝতে পারবে যে কিভাবে এরপরে আগানো যাবে। আইএলস এর প্রিপারেশন এন্ড আইএলস দিব এরকম, মানে আই নো মেনি পিপল যারা আমি 2 বছর ধরে শুনে আসতেছি আমি তো আইএলস দিব, কিন্তু আইএলস আর দেওয়া হয় না। হ্যাঁ, এমন তো কোনো কঠিন কিছু না যে দেওয়া যাবে না। সো জাস্ট গো ফর ইট, ট্রাই, বিকজ ইউ ডোন্ট নো যে ইউ উইল গেট দ্য ডিজায়ার্ড স্কোর অর নট, দেন আবারও তো দিতে হতে পারে। যারা পিআর এর জন্য আসে এই তুলতে তারা কতবার করে আইএলস দেয়। সো ফার্স্টে একবার দিতে হবে তো, ওয়ান্স মানে স্টেপ না নিলে, শুরুই না করলে তো আর সামনে আগানো যাবে না, তাই না? একটা স্টেপ তো দিতে হবে। যাদের রিসেন্ট টাইমে পিআর হয়েছে তাদের তো আমার মনে হয় কেউ আইএলস এ 8 এর নিচে হলে তাদের পিআর হওয়ার কথা না, মানে 8777 হচ্ছে সিএলবি 9 এর জন্য লাগে, বাট ওভারঅলে 80 চলে আসে বলতে গেলে। তো তাদের স্কোর দেখে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে সবার রিয়াকশন হচ্ছে, ও মাই গড আইএলস এ 8 কিভাবে পেলেন। কিন্তু একটা জিনিস যেটা কেউ হয়তো রিয়েলাইজ করে না, বা করলেও হয়তো সেটা ওখানে লিখে না, সেটা হচ্ছে যে দিস ইজ নট হিজ অর হার ফার্স্ট স্কোর। এই 8 পাওয়ার পেছনে হয়তো 10 বার ফেইল করেছে সে, এটা মনে হয় মেবি 11 টাইমে যে হি অর শি গট 8, রাইট? তো ওই সাকসেস স্টোরিটাই সবাই শেয়ার করে, কেউ তো ফেইল করার স্টোরি শেয়ার করবে না, রাইট? তো এই জন্য ওটা করা উচিত, ওইটা করা উচিত, বিকজ কোনো না একটা জায়গায় ট্রাই শুরু না করলে, মানে ফার্স্ট স্টেপটাই যদি না দাও, তাহলে তো এখন এটা একটা লম্বা একটা জার্নি, তাই না? অনেক কিছু করতে হয়, সেখানে পেপারস রেডি করতে হবে, আইএলস এর প্রিপারেশন, তারপরে অফার লেটার পেয়ে গেলে ফাইন্যান্সিয়াল পেপারস রেডি করতে হবে, ট্যাক্স এর পেপার সবকিছু চেক করা লাগবে, এফিডেভিট করতে হবে, অনেক কাজ এখানে, রাইট? ইউ অলসো নো যে কত কিছু করতে হয়। আর যদি নিজে সবকিছু করে তো সেখানে তো অবভিয়াসলি অনেক কাজ থাকে। সো আমার মনে হয় যে ক্লিয়ার থটস থাকা খুব জরুরি এবং অর্গানাইজড হওয়া খুব জরুরি। এখানে অর্গানাইজড হলে ইফ ইউ নো কোন স্টেপের পর কোন স্টেপ করতে হবে, আমার অলওয়েজই মাথায় ছিল কোনটার পর কোনটা করতে হবে, এন্ড আমি এক্স্যাক্টলি সেভাবে আগেছি। আচ্ছা, যে ওকে এভাবে করলে। একটা মিস্টেকের কথা বলো, যদি তোমার এরকম এক্সপেরিয়েন্স হয়ে থাকে যেটা তুমি চাও না যে আরেকজন করুক, কিন্তু তুমি নিজে করে একটা তোমার এক্সপেরিয়েন্স হয়েছে, এরকম কোনো মিস্টেক আছে? মিস্টেক বলবো না, মানে একটা হয়তো নেগেটিভ এক্সপেরিয়েন্স যেটা তুমি মনে করে বলতে পারো এটা আমি করে ভুল করেছিলাম, আরেকজন না করলে ভালো। না, অ্যাকচুয়ালি আমার এরকম কিছু নাই সোফার, মানে যা যা ছিল সবই ভালো গেছে, আসলেই এরকম কিছু নাই। মিস্টেক বলতে আই উইশ আমি তো অনেক, ওই যে যেটা বললা যে অর্গানাইজ থাকলে ভুল হওয়ার চান্সেসও কমে আসে অনেক। হ্যাঁ, বাট রিগ্রেট বললে লাইক 3-4 বছর আগে আমার ফ্রেন্ডরা যখন চলে আসছে এক্সপ্রেস এন্ট্রিতে, তখন অ্যাকচুয়ালি পয়েন্টস অনেক ছিল, মানে কম ছিল। সো আই উইশ আমি তখনও আমাকে বলছিলাম, আমার আসলে প্ল্যান ছিল না তখনও আসার, তখন আই উইশ তখন আমি ট্রাই করতাম, তাহলে হয়তো আর এই এতখানি পথ পাড়ি দিয়ে এত ওয়েট করতে হতো না। তখন আই উইশ আমি ট্রাই করতাম, এইটা আমার একটা রিগ্রেট আছে। বাট দেন এগেন আমি যদি আর এক সাইড চিন্তা করি যে আমি যদি চলে আসতাম বাইরে, তাহলে তো আমি আমার মা টেক কেয়ার করতে পারতাম না, বা আমার বাবা মারা গেল আমি হয়তো তাকে দেখতেও পারতাম না। সো আই উড সে যে না, এটা আসলে রিগ্রেট না, বাট হ্যাঁ আই উইশ যে আমি আরো আগে থেকে স্টার্ট করতাম অ্যাকচুয়ালি, তাহলে মেবি একটু ইজিয়ার হতো। এইটাই আমার, যদি বলো যে নেগেটিভ ইয়ে বা কোনো রিগ্রেট আছে তাহলে এইটাই বলবো, আর কিছু না। আসলে এটা সত্যি কথা যে রাইট টাইম বলে আসলে কিছু নাই, রাইট টাইম হচ্ছে এখন, যখন যেদিন মনে হবে যে আজকে রাইট, সেদিনই রাইট টাইম। কারণ এটা অনেকের এটা এই রিয়েলাইজেশন আসে অ্যাট দ্য এজ অফ 40+, কারো আসে 20+, কেউ এসএসসি দিয়েও নক করে। অনেক স্টুডেন্ট এসএসসি দেওয়ার পরে আমাকে ইমেল করে যে এখন কিভাবে আমি কানাডার জন্য রেডি হওয়া শুরু করবো। তখন আমি বলি ভাইয়া তুমি এখন রেডি হওয়া শুরু করো না, গেট সাম এক্সপিরিয়েন্স, আরো এডুকেশনাল ক্রেডেনশিয়াল দরকার, তোমার ব্যাচেলর কমপ্লিট করো, পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করো, তারপরে চিন্তা করো। একটা রাইট টাইম আছে ইমিগ্রেশনের, ওটা রাইট টাইম। তো এটাই আর কি। আজকে অনেক কথা বললাম, আজকে ভিডিও তো অনেক লম্বা হবে। আই হোপ যে অডিয়েন্স সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে। সো আর কি, এনিথিং এলস, কোনো ক্লোজিং রিমার্কস
অডিয়েন্সদের জন্য কিছু বলতে চাও? না, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। সো আই হোপ যে মানে আমার জার্নি শুনে মানে যারা ভাবে যে এই অনেক বছর হয়ে গেছে, এখন 5-6 বছর 7 বছর কাজ করে ফেলছে, এখন আর করা যাবে না, আবার কিভাবে এখন কেরিয়ার বাদ দিয়ে নতুন করে শুরু করব, বাট ইউ নো ইটস নেভার টু লেট টু স্টার্ট ওভার। ইউ হ্যাভ টু বিলিভ ইট, you have to believe the Almighty, you have to believe in yourself, and you have to believe that it's never too late to start over. And if you want, you can always do. Doesn't mean the entire path is going to be very easy. It's going to be rocky, and your life might not be that easy that it was before. But if you try your best and work hard, you can always bring a very good result and see whatever result you want to see. Good. একদম স্পট অন। ওকে জয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদের চ্যানেলে টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে থ্যাংক ইউ এন্ড অল দ্য বেস্ট। ইয়া, থ্যাঙ্কস টু ইউ অলসো। অল দ্য বেস্ট, গুড লাক তোমার ফিউচার প্ল্যানের জন্য। ভালো থাকো, আমাদের তো কথা হবেই। থ্যাংক ইউ। আর অডিয়েন্স, ইনশাআল্লাহ অবশ্যই। হোপফুলি নেক্সট ভিডিওতে আবার কথা হবে। ওকে, বাই বাই। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। ওকে।